আজকে যেটা শোনাবো সেটা কর্ণাটকের একটা সত্যি ঘটনা। কর্ণাটকে বিশ্ব প্রসিদ্ধ একটা মন্দির রয়েছে, জৈন মন্দির। একমাত্র এমন মন্দির যেখানে সঞ্চালক বা ট্রাস্ট বা যারা এই মন্দিরের সমস্ত দেখাশোনা করে সেটা জৈন সম্প্রদায়। আর মন্দিরে যারা পুজো আর্চা করে, যারা পুরোহিত, তারা হচ্ছে হিন্দু পুরোহিত। তো সেই মন্দিরের ব্যাপারে কিছু কমপ্লেন জানিয়েছেন তার একটা পুরনো সাফাই কর্মী। তিনি সেখানে 19 বছর কাজ করেছিলেন, এখন তিনি কাজ করেন না। সেই মন্দিরের গোপনীয় কিছু ব্যাপার যেগুলো তার মনে হয়েছিল যে তার পুলিশ বিভাগকে জানানো দরকার। তো তিনি একটা চিঠি লিখেছিলেন সেখানকার এসপিকে, কিন্তু তিনি সশরীরে কোনো এফআইআর করতে যাননি। সেই জন্য তার ওই চিঠির ওপর ভিত্তি করে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। পরবর্তীকালে তিনি যখন জানতে পারেন যে কি কারণে তার ওই লেটারের ওপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তো তিনি তখন 3 জুলাই 2025-এ সেখানকার একটা পুলিশ স্টেশনে কমপ্লেন জানিয়েছিলেন সশরীরে গিয়ে। আর ওই কমপ্লেনের ভিত্তিতে তাকে কোর্টে আসতে হয় 11 জুলাই 2025-এ। সেখানে গিয়ে সে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের স্টেটমেন্ট, নিজের বয়ান রেকর্ড করিয়েছিল। তাকে আপাদ মস্তক মুড়ে নিয়ে, যাতে তার পরিচয় বা তার চেহারা কেউ না দেখতে পায়, এমনভাবেই সুরক্ষিতভাবে পুলিশ ঘিরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসা হয়। শুধু তার চোখের কাছে ছোট্ট ছোট্ট দুটো ছিদ্র ছিল যাতে সে বাইরে দেখতে পায়। এইভাবে কোর্টে আসতে আগে কখনো কাউকে দেখা যায়নি। তার যে কমপ্লেনটা ছিল খুব পাওয়ারফুল একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে। তো কি সেই পুরো ব্যাপারটা বা তার কমপ্লেন লেটারে কি কি লেখা আছে সেটা আমি এখন বলবো। আর ভদ্রলোকের কি নাম সেটাও বলা যাবে না, কারণ সেটা হয়তো খুব বেশি লোকজনরা জানে না। ফ্রাইডে 11 জুলাই সাউথ কর্ণাটকার বেলথাংরি কোর্ট, সেখানে সে হাজির হয়েছিল, ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান দিয়েছিল। তার আগে বলে রাখি, ধর্মস্থলা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা মন্দির। এই ঘটনার আগেও কিন্তু বারবার এই মন্দিরের ওপরে নানা রকম দোষারোপ হয়েছে। বেশিরভাগ দোষারোপ ছিল সেই এলাকার মেয়েরা হঠাৎ হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না, কখনো কখনো তাদের ডেড বডি পাওয়া গেছে। তো হঠাৎ হঠাৎ মেয়েরা কোথায় চলে যাচ্ছে, আর এই ঘটনার সাথে ওই যে ধর্মস্থান ধর্মস্থলা মন্দির সেটাই জড়িয়ে আছে বলে স্থানীয় লোকজনেদের মতামত। কিন্তু এত পাওয়ারফুল লোকেরা ওই মন্দিরের সাথে জড়িয়ে আছে বা এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা এতই পাওয়ারফুল যে কেউ তেমন ভাবে বিরোধিতা করতে পারে না। বিরোধিতা করলেই কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়। এবার বলি ওই ভদ্রলোক নিজের লেটারে ওই মন্দিরের বিরুদ্ধে কি কি কমপ্লেন লিখিয়েছিলেন। সেটা ইংলিশে লেখা একটা লেটার, কিন্তু আমি এখন বাংলায় সেটাকে ট্রান্সলেট করে শোনাব। সে লিখেছে, আমার জীবনের ঝুঁকি রয়েছে, আমি অসংখ্য বডি পুড়িয়েছি বা মাটি চাপা দিয়েছি। আমার কাছে অনেক রেপ ও মার্ডারের এভিডেন্স আছে। ধর্মস্থলা মন্দিরের আশেপাশে অনেক ভিলেজ আছে, অনেক জায়গা আছে যেখানে খোঁড়া হলে অসংখ্য বডি পাওয়া যাবে। আমার হৃদয় কাঁদছে, অনুশোচনা হচ্ছে, পশ্চাত্তাপের আগুনে জ্বলছি। লম্বা টাইম কাটিয়েছি এই কষ্টতে, এই যন্ত্রণায়, কিন্তু আমি আর পারছি না। 11 বছর আগে আমি ধর্মস্থলা মন্দিরটা ছেড়ে দিয়েছিলাম। তার আগে সে আরো লিখেছে, সে 95 থেকে 2014 পর্যন্ত মোট 19 বছর সেখানে কাজ করেছে। সে বলেছে ওই এলাকাটাতে, মানে যেখানে ধর্মস্থলা মন্দির আছে, খুব ভালোভাবে চিনি। আমি সুইপারের কাজ শুরু করি 1995-এ। আমার কাজ ছিল নেত্রাবতী নদী আর তার আশেপাশের এলাকাটা পরিষ্কার করা, যেটা ছিল ওই মন্দিরের সংলগ্ন একটা নদী। রোজকার কাজ ছিল এটা আমার। প্রথমে কাজ শুরু হয় 95-এ। নদীতে
আমি মাঝে মাঝেই প্রাণহীন দেহ আসতে দেখি। প্রথমে ভেবেছিলাম হয়তো সুসাইড করেছে বা ডুবে গেছে, নয়তো অ্যাক্সিডেন্ট। পরে দেখলাম বেশিরভাগ বডি কিন্তু ফিমেল বডি, বেশিরভাগ শরীরে জামা কাপড় নেই, কোনো কোনো বডিতে শুধু আন্ডারগার্মেন্টস রয়েছে। বহু সংখ্যায় স্কুল ড্রেস পরা কম বয়সী বাচ্চা মেয়েদেরকেও দেখেছি। বেশিরভাগ দেহ আমি দেখেছি যার প্রাইভেট পার্ট ক্ষতবিক্ষত, রক্তাক্ত। 95 সাল থেকে 98 সাল, 3 বছর যখন কাটে, এই ঘটনা বারবার দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টের ঘটনা নয়, এর ভেতরে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তো আমার কাজের যে সুপারভাইজার ছিল তাকে আমি ব্যাপারটা জানালাম যে চুপচাপ এই বডিগুলোকে সিক্রেটলি যে আমি সৎকার করে দিচ্ছি, এটা কিন্তু বেআইনি, আমাদের উচিত পুলিশকে জানানো। সুপারভাইজার পুলিশের কথা শুনতেই রেগে যায়, বলে এইসব কথা মাথায়ও এনো না, চুপচাপ যা কাজ সেটা করো। তারপরে সে হায়ার অথরিটিদেরকে এই ব্যাপারটা জানায়। তারপরে আমাকে খুব মারা হয়। আমি এই ধরনের কাজ করতে বারবার রিফিউজ করেছি, বলেছি আমি পারবো না। যখন যখন আমি বলেছি আমি পারবো না, আমাকে মারা হয়। আমি বারবার তাদেরকে বলেছি আমি কাউকে বলবো না, আমাকে যেন এখান থেকে যেতে দেওয়া হয়। তারা বলে পুলিশে গেলে তোমার আর তোমার ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। যেমন আদেশ হতো আমি তেমন ভাবে চুপচাপ কাজ করতে থাকি। আমাকে মাঝে মাঝে ডিজেল দেওয়া হতো, ওই ধরনের বডিগুলোকে ডিজেল দিয়ে পুড়িয়ে দিতে হতো এমন ভাবে যাতে কোনো প্রমাণ না থাকে। ধীরে ধীরে আমার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই 19 বছর ধরে আমি কি করছি। 2010-এ আমার একটা রিলেটিভের ফ্যামিলির একটা মেয়ের সাথে এই ঘটনা ঘটে। এই ব্যাপারটা দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন মনে হয় আর না, আমি আর পারছি না। ডিসেম্বর 2014-র একদিন মাঝ রাতে আমি আমার ফ্যামিলিটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই। আমি জানি ওরা আমাকে খুঁজবেই, ওরা আমাকে এইভাবে পালাতে দেবে না, আমাকে ছেড়ে দেবে না। আমি বারবার জায়গা পাল্টাই, নাম পাল্টাই, পরিচয় পাল্টাই, অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে থাকি। তাদের প্রতি ভয় তো ছিলই, সাথে ছিল 19 বছরের গিল্টি ফিলিং, অপরাধবোধ। আমার অপরাধবোধ আমাকে ঘুমাতে দিচ্ছিল না। কাকে বলবো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আবার আমি চুপচাপ যাই সেখানে, মাটি খুঁড়ে 2টো বডি বের করে ফটো তুলে নিয়ে আসি। মানে আমি প্রমাণ জোগাড় করছিলাম। উকিলকে দিয়ে চিঠি লেখায়, এসপিকে পাঠানো হয়। আমি তদন্তে সাধ্যমতো সাহায্য করব। যেখানে যেখানে বডি আছে আমি অবশ্যই দেখাবো। সবটাই কিন্তু আমার জানা আছে, 19 বছর ওখানে যা যা হয়েছে। মন্দিরের কোন কোন স্টাফ, কোন কোন মেনটেনার, ট্রাস্টের কোন কোন লোক এই ঘটনায় জড়িত, তাদের নামও আমি জানাবো। আমাকে, আমার ফ্যামিলিকে পুলিশ প্রোটেকশন দেওয়া হোক। আমি আমার কমপ্লেনে এখন কারো নাম লিখব না। পুলিশ প্রোটেকশন পেলে আমি নাম ও তাদের ঠিকানা নিশ্চয় জানাবো। সজ্ঞানে আমি চিঠিটা লিখছি, আমার কাছে এর প্রমাণ আছে, মিথ্যা আমি বলছি না। চাইলে আমার যে কোনো টেস্ট, আমার পলিগ্রাম টেস্ট করাতেই পারেন। আমার একটা ছোট রিকোয়েস্ট, যে বডিগুলোকে আমি মাটির তলায় চাপা দিয়েছি তাদের আত্মার শান্তির জন্য ওদেরকে যেন আবার বের করা হয়। ওদের যার যার যা ধর্ম, সেই ধার্মিক রীতি অনুসারে তাদের সৎকার করা হোক। আমার মনে হয় তাহলেই ওদের আত্মা শান্তি পাবে। আমি কিন্তু জানি ওরা নিশ্চয় বুঝতে পারবে আমি আসলে কে। আমার যা কিছু হতে পারে, হয়তো আমাকে বা আমার ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। তাই আমি সুপ্রিম কোর্টের একজন উকিল, নাম KB ধনঞ্জয়, তার কাছে সমস্ত প্রমাণ, সমস্ত কমপ্লেন, সমস্ত ফটো, সমস্ত নাম যা যা আমার জানা ছিল সেগুলো তার কাছে দিয়ে দিয়েছি। যদি আমাকে মেরে ফেলা হয়, আমার জীবনটা শেষ হয়ে গেলে যেন এই ঘটনার সত্যতা শেষ না হয়ে যায়। আমার পরে ওনার সাথে যোগাযোগ করলেই ওনার কাছে সবটা জানা যাবে। আমার আধার কার্ড, আমার আইডেন্টিটি কার্ড, ধর্মস্থলাতে কাজ করার সময় যে আমার কার্ড ছিল সেই কার্ড,
সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি। এবার আমি শুধু সরকারি তরফের অ্যাকশনের অপেক্ষায় আছি। এই সমস্ত ব্যাপারটা ধর্মস্থলা মন্দিরের সাফাই কর্মীর কমপ্লেনে লেখা কথাগুলো শুধু আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছি। ঘটনাটা শোনার পর কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।